বন্ধুরা, আমি আজকে যেই মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা অস্কার পাওয়া একটি মুভি। তাই বুঝতেই পারছো মুভিটা কতটা স্পেশাল। আর এই মুভিতে আমরা দেখতে চলেছি মানুষ মানুষের সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করে, বেঁচে থাকার জন্য মানুষ কতটা সার্ভাইভ করতে পারে, এমনকি যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ নিজের লক্ষ্য থেকে মুখ ফিরিয়ে না নেয়। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 1823 সালের দিনগুলোয়, যেখানে আমরা হিউ গ্লাস নামের একজন মানুষকে দেখতে পাই যে তার ছেলে হকের সঙ্গে একটা শিকারী দলের হয়ে বনের ভেতরে কাজ করছিল। এই দলটিকে মূলত ট্র্যাপার বলা হতো, যারা বনের বিভিন্ন পশু পাখি শিকার করে সেগুলোর চামড়া চড়া দামে বাজারে বিক্রি করে, আর এভাবেই তাদের জীবন চলত। একদিন তারা সবাই যখন কাজ শেষ করে নিজেদের আস্তানার দিকে ফিরছিল, ঠিক তখনই আচমকা এরিকার নামের এক আদিবাসী গোষ্ঠী তাদের উপরে হামলা করে দেয়। আসলে আদিবাসীদের এই সর্দার মেয়ে পোকাকে অন্য কোনো এক দল অপহরণ করে নিয়ে গেছে, আর তাই তার প্রতিশোধ নিতে বনের সব বহিরাগতদের উপর আক্রমণ করছিল। আদিবাসীদের এই মারাত্মক তীর আর অস্ত্রের হামলা সহ্য করতে না পেরে হিউয়ের দলের অনেকেই ওখানে প্রাণ হারায়। তবে হিউ গ্লাসের বুদ্ধিতে বাকিরা কোনো মতে একটা কাঠের নৌকায় চড়ে নদী থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। হিউয়ের সাথে তার নিজের ছেলে হক, দলের ক্যাপ্টেন হেনরি এবং আরও কয়েকজন শিকারী অক্ষত অবস্থায় নদীপথের কিছুটা দূরে চলে আসে। কিন্তু বেশ খানিকটা পথ আসার পর হিউ সবাইকে থামিয়ে বলে, আমরা যদি জ্যান্ত অবস্থায় ফোর্ট কিউবা পর্যন্ত পৌঁছাতে চাই তবে আমাদের এই নৌকা ত্যাগ করতে হবে। নদীপথে গেলে শত্রুরা যে কোনো সময় আমাদের উপরে আবারও হামলা করতে পারে, তাই আমাদের নৌকা ছেড়ে জঙ্গল আর পাহাড়ের ভেতরে গোপন পথ ধরে হেঁটে এগোতে হবে। হিউগ্লাস আরও বুঝিয়ে বলে, নদীপথে আমাদের উপর দূর থেকে নিশানা করা শত্রুদের জন্য খুবই সহজ, আর সেখানে আমাদের সহজে মেরে ফেলাও ডাল ভাত, কারণ এই মুহূর্তে আমাদের বাঁচানোর মতো বিশেষ কোনো অস্ত্র বা দলবল সাথে নেই। কিন্তু দলের একজন শিকারী, যার নাম হলো জন, সে সরাসরি হিউয়ের এই প্রস্তাবে আপত্তি জানায়। জন কোনোভাবে জঙ্গলের ওই দুর্গম আর বিপজ্জনক পথ দিয়ে হেঁটে যেতে রাজি ছিল না। তার মতে নৌকা দিয়ে নদীপথে যাওয়াই ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে যেহেতু দলের ক্যাপ্টেন হেনরি হিউয়ের অভিজ্ঞতাকে বেশি ভরসা করত, তাই তার কথা সায় দেয়। নিজের অনিচ্ছা সত্ত্বেও জনকে এই সিদ্ধান্ত মেনে নিতে হয়। অবশেষে তারা সবাই নদী পার হয়ে এক জায়গায় এসে নৌকা থেকে নেমে পড়ে। তবে জঙ্গলের গোপন পথ ধরার আগে তারা একটা বুদ্ধি খাটায়। এতদিন ধরে হন্যে হয়ে শিকার করে তারা পশুর যে দামি চামড়াগুলো জোগাড় করেছিল সেগুলোকে বই নিয়ে হাঁটা অসম্ভব ছিল। তাই তারা বনের এক জায়গায় বড় গর্ত খুঁড়ে সেই লাখ লাখ টাকার চামড়াগুলো মাটির নিচে লুকিয়ে পুঁতে রাখে। তারা ভাবে ফোর্ট কিউবা থেকে ফেরার পথে যখন তারা আবারও এই রাস্তা দিয়ে ব্যাক করবে তখন মাটির নিচ থেকে এগুলোকে অক্ষত অবস্থায় তুলে নিয়ে যাবে, কারণ চামড়াগুলো উপরে রেখে গেলে অন্য কোনো আদিবাসী বা চোরের দল সেগুলোকে লুট করে নিতে পারে। চামড়াগুলো গোপন করার পর তারা আবারও জঙ্গলের দিকে রওনা দেয়। তখন দলের দুইজন লোক তাদের সঙ্গে যেতে পরিষ্কার মানা করে দেয়। তারা জেদ ধরে বলে, আমরা তোমাদের মতো হেঁটে কষ্ট করতে পারবো না, আমরা নৌকা দিয়ে নদীপথের সামনে এগিয়ে যাব। কিন্তু হিউয়ের কথা কতটা সত্যি ছিল তা পরের দিনই সকালে প্রমাণ হয়ে যায়। পরদিন ভোর হতেই আদিবাসীদের দল ওই দুই শিকারীর উপরে আচমকা হামলা চালিয়ে দেয় এবং নদীপথে তাদের দুইজনকে তীরের আঘাতে চিরতরে শেষ করে দেয়। শুধু তাই নয়, আদিবাসীরা তাদের স্বাদের নৌকাটিকেও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এদিকে জঙ্গল আর পাহাড়ের পথ ধরে অনেকটা দূরত্ব পার করার পর হিউয়ের পুরো টিম ক্লান্ত হয়ে এক জায়গায় একটু জিরিয়ে নেওয়ার জন্য বসে পড়ে। কিন্তু হিউ এক মুহূর্ত অলস বসে থাকার পাত্র ছিল না। সে এই বিশ্রামের সুযোগে একাই বনের আরও গভীরে চলে যায় এবং নতুন কোনো শিকার খুঁজতে শুরু করে। জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে খোঁজাখুঁজি করতে করতে সে হঠাৎ করে তিনটে ছোট ভালুকের বাচ্চা দেখতে পায়। কিন্তু কৌতূহল নিয়ে সে বাচ্চাগুলোর দিকে এগিয়ে যাওয়ার আগেই কোথা থেকে একটা বিশাল রাগী মা ভাল্লুক গর্জাতে গর্জাতে সেখানে হাজির হয়। নিজের বাচ্চারা বিপদে পড়ছে ভেবে বিশালদেহী ভাল্লুকটা চোখের পলকে হিউয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। ভাল্লুকের ধারালো নখ আর দাঁতের কামড়ে হিউ মারাত্মকভাবে জখম হয়ে যায়। হিউ খুব ভালো করে জানত যে একটা বুনো ভাল্লুকের গায়ের শক্তির সঙ্গে সে খালি হাতে কোনোভাবে পেরে উঠবে না। তাই নিজের বুদ্ধি খাটিয়ে সে যন্ত্রণায় চিৎকার না করে মাটিতে একদম চিত হয়ে মরার ভান করে পড়ে থাকে। হিউকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে ভাল্লুকটা ভাবে শিকার হয়তো মরেই গেছে। তাই সে কিছুটা শান্ত হয় এবং ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু ভাল্লুকটা একটু দূরে যেতে হিউ এই মোক্ষম সুযোগটা হাতছাড়া করতে চাইছিল না। সে প্রচণ্ড কষ্ট চেপে মাটিতে শুয়ে নিজের রাইফেলটা টেনে নেয় এবং ভাল্লুকটাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়ে দেয়। কিন্তু কপাল খারাপ, গুলিটা খাওয়ার পরও ভাল্লুকটার তেমন কোনো ক্ষতি হয় না। উল্টো গুলির কারণে সে আরও দ্বিগুণ হিংস্র হয়ে তেড়ে আসে এবং হিউয়ের উপরে চড়াও হয়ে যায়। এবার সে হিউকে কামড়ে আর থাবা মেরে এত বাজেভাবে ক্ষতবিক্ষত করে দেয় যে হিউয়ের আর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই ছিল না। সে একেবারে আদমরা হয়ে মাটির সঙ্গে মিশে থাকে। তবে চেতনা হারানোর শেষ মুহূর্তে হিউ নিজের পকেট থেকে ধারালো চাকুটা বের করে
এবং মরণপণ শক্তিতে ভালুকটার গলায় জোরে বারবার আঘাত করতে শুরু করে আর দানবটাকে কোনো মতে সেখানে খতম করে দেয়। কিছুক্ষণ পর গুলির আওয়াজ শুনে হিউয়ের দল সেখানে ছুটে আসে। তারা এসে হিউয়ের এমন বিভৎস আর রক্তাক্ত অবস্থা দেখে শিউরে ওঠে। তারা জলদি করে হিউয়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে প্রাথমিক চিকিৎসা করতে শুরু করে আর সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। কিন্তু হিউয়ের শরীরে এত গভীর চোট লেগেছিল যে তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। সে প্রায় আধমরা অবস্থাতেই পড়ে রয়। তাকে এই অবস্থায় বনের মধ্যে ফেলে যাওয়া সম্ভব ছিল না। তাই তারা একটা কাঠের স্ট্রেচার বানিয়ে হিউকে শুয়ে কষ্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু তারা যতই সামনের দিকে এগোচ্ছিল পাহাড়ের রাস্তাটা ততই দুর্গম আর ভয়ঙ্কর হয়ে উঠেছিল। একে তো কনকনে ঠান্ডা, তার উপরে চারদিকে সাদা বরফের ঢাকা পিচ্ছিল পথ। এমন অবস্থায় সেখানে সুস্থ মানুষদেরই নিজের জীবন বাঁচানো দায় হয়ে পড়েছে। সেখানে একজন আধমরা মানুষকে স্ট্রেচারে করে বয়ে নিয়ে যাওয়া ছিল প্রায় অসম্ভব। দলের সবাই বুঝতে পারছিল হিউকে সাথে রাখা মানে নিজের মৃত্যু ডেকে আনা। তখনই সেই স্বার্থপর শিকারী জন ক্যাপ্টেন হেনরির কাছে গিয়ে সরাসরি কুপ্রস্তাব দেয়। সে বলে, ক্যাপ্টেন, এই বরফের পাহাড় পার করে আমরা হিউকে কোনোভাবেই ফোর্টে নিয়ে যেতে পারবো না। আবার তাকে এভাবে বনের মধ্যে ফেলে যাওয়া ঠিক হবে না, কারণ এখানে থাকলে সে তিলে তিলে কষ্ট পেয়ে মরবে। তার চেয়ে বরং এটাই ভালো হয় যে আমরা ওকে এখনই গুলি করে মেরে দেই। যদিও ক্যাপ্টেন হেনরি মনে মনে জানত যে হিউকে সাথে নিয়ে যাওয়াটা বাকিদের জন্য চরম বিপদ ডেকে এনেছে, তাও সে একজন বিশ্বস্ত ও সাহসী সঙ্গীকে নিজের হাতে খুন করতে পারছিল না। হিউয়ের দিকে বন্দুক তাক করতেই ক্যাপ্টেনের হাত পা কাঁপতে শুরু করে। নিজের অক্ষমতা দেখে ক্যাপ্টেন তার দলের বাকিদের সামনে একটা বড় অফার রাখে। সে বলে, যে বা যারা এখানে হিউয়ের শেষ সময় পর্যন্ত তার সঙ্গে থাকবে তাকে আমি আলাদা $70 পুরস্কার দেব। এই কথা শোনার সাথে সাথে হিউগের ছেলে হক বলে ওঠে, সে আমার জন্মদাতা বাবা, তাকে দেখাশোনা করার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা লোভ নেই। আমি কোনো টাকা পয়সা ছাড়াই ওনার পাশে শেষ পর্যন্ত থাকব। তখন জিমও তার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যায়। তবে আধমরা একজন মানুষকে পাহাড়ের বুকে পাহারা দেওয়ার জন্য অন্তত 3 জন লোকের প্রয়োজন ছিল। এই সুযোগে লোভী জন চাল চেলে বসে, আমাকে যদি $70 জায়গায় $100 দেওয়া হয় তবেই আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকতে পারি। ক্যাপ্টেন নিরুপায় হয়ে জনের সেই শর্তে রাজি হয়ে যায় এবং ডিল পাকা হওয়ার পর বাকি সবাইকে নিয়ে ফোর্টের দিকে রওনা দেয়। সেখানে জিম, হক আর জন এই 3 জন হিউকে নিয়ে বনের ভেতরে রয়ে যায়। কিছুক্ষণ পর জন এক পাশে গিয়ে বসে রয় আর অন্য পাশে জিম ও হক হিউগের সেবা করতে শুরু করে। এরপর দুপুরে খাবার দাবার জোগাড় করার জন্য জিম আর হক মিলে বনের ভেতরের দিকে শিকার করতে চলে যায়। ওদিকে জন একা একা হিউগের পাশে বসে কেবল একটা জিনিসের জন্যই অপেক্ষা করছিল, কখন হিউগের শেষ নিঃশ্বাসটা পড়বে। কিন্তু হিউগের বেঁচে থাকার মনোবল ছিল প্রচণ্ড শক্ত। শরীরে অত চোট থাকার পরেও সে মরতে পারছিল না। নিয়তি যেন কিছুতেই তার প্রাণ কেড়ে নিতে চাইছিল না। তাকে এভাবে বেঁচে থাকতে দেখে জন ধীরে ধীরে নিজের ধৈর্য হারিয়ে ফেলে। $100 লোভে সে আর অপেক্ষা করতে চাইছিল না। সে হিউগের মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে সেখানে নিজের হাতে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে জঙ্গল থেকে শিকার শেষ করে হক ওখানে চলে আসে। নিজের বাবাকে জনের হাতে খুন হতে দেখে হক চিৎকার করে ওঠে এবং জনকে ধাক্কা মেরে কিছুটা জখম করে দেয়। এরপর হক প্রাণপণে চিৎকার করে জিমকে ডাকার জন্য চেষ্টা করে, কিন্তু দূর থেকে জিম ওখানে পৌঁছানোর আগেই জন নিজের পকেট থেকে ধারালো ছুরি বের করে হকের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং হক মারা যাওয়ার পর জলদি করে তার লাশটা ঝোপের আড়ালে লুকিয়ে ফেলে। এই পুরো ভয়ানক দৃশ্যটা হিউক মাটিতে শুয়ে শুয়ে নিজের চোখেই দেখছিল। আসলে ভালুকের কামড়ে তার গলার নলিটা একদম বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে চাইলেও চিৎকার করে জিমকে ডাকতে পারছিল না বা একটা শব্দ মুখ থেকে বের করতে পারছিল না। নিজের চোখের সামনে নিজের ছেলেকে এভাবে খুন হতে দেখে হিউক ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। তার শরীরে প্রচণ্ড রাগ আর ক্ষোভ জমছিল, কিন্তু অসুস্থ শরীরের কারণে সে আর তার সন্তানকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না। খানিক বাদে জঙ্গলে যখন রাত নেমে আসে তখন জিম একাই আস্তানায় ফিরে আসে। চারপাশে কোথাও হককে না পেয়ে জিম অবাক হয়ে জনকে জিজ্ঞাসা করে। জন বলে, আরে আমি তো জানি না ও কোথায় গেছে, হয়তো একা একা বনের ভেতরে শিকার করতে গিয়ে কোনো হিংস্র জন্তুর পেটে চলে গেছে। ওদিকে মাটিতে শুয়ে থাকা হিউক তার চোখের ইশারায় জিমকে হকের খুনের আসল সত্যিটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু গলার আওয়াজ বন্ধ থাকায় সে জিমকে কিছুই বলতে পারছিল না। পরদিন সকাল হতে জন জিমকে ভয় দেখানোর জন্য আরও একটা মস্ত বড় মিথ্যে কথা বলে। সে জিমকে বলে, আমি একটু আগেই বনের ওপাশে 20-25টা আদিবাসী একটা দলকে দেখেছি। ওরা যদি একবার আমাদের এই আস্তানার খোঁজ পেয়ে যায় তবে আমাদেরকে জ্যান্ত কবর দেবে। তাই আমাদের এখন তাড়াতাড়ি হিউকে এখানে ছেড়ে দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়া উচিত। জিম প্রথমে এভাবে তাকে মৃত্যুর মুখে ফেলে রেখে যেতে চাইছিল না।
কিন্তু আদিবাসীদের আক্রমণের ভয় শেষমেশে জনের কথায় রাজি হয়ে যায়। তারা দুজন মিলে কোনোমতে আদমরা হিউকের শরীরটাকে একটা গর্তে ফেলে ওপর দিয়ে অর্ধেক মাটি চাপা দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা চলে যাওয়ার পর হিউক অনেক কষ্টের সমস্ত শক্তি এক করে নিজের শরীরটাকে ওই মাটির নিচ থেকে উপরে তুলে আনে। মাটি থেকে মুক্ত হয়ে সে কোনোমতে গড়াগড়ি খেতে খেতে তার ছেলে লাশের কাছে পৌঁছায়। নিজের মরা সন্তানকে বুকে জড়িয়ে হিউক কান্নায় ভেঙে পড়ে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে সে বেঁচে থাকবে এবং এই বনের বুকে সে জনকে খুন করবে। এদিকে বনের অন্য পথে যাওয়ার সময় জিম কোনোভাবে টের পেয়ে যায় যে জন তাকে আদিবাসীদের ব্যাপারটা পুরো মিথ্যা কথা বলেছিল। এই নিয়ে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু জনের হাতে রাইফেল তাক করে থাকায় জিম আর বেশি কিছু করতে সাহস পায় না। সে বাধ্য হয়ে জনের কথা মতো ফোর্টের দিকে এগিয়ে যেতে শুরু করে। ওদিকে বনের ভেতরে হিউক নিজের ভাঙা শরীর নিয়ে কোনোমতে একটা নদীর পাশে এসে পৌঁছায়। তৃষ্ণার্ত হিউক যখন নদীর শীতল জল মুখে দেয় তখন জলের ছোঁয়ায় তার গলায় ও শরীরের ভেতরে পুরনো চোটগুলো ধুয়ে গিয়ে ক্ষতগুলো আবারও কাঁচা হয়ে যায়। আর তার সেই গভীর ক্ষতস্থান থেকে আবারও নতুন করে রক্ত ঝরতে শুরু করে। রক্তক্ষরণের এই ভয়ঙ্কর অবস্থা দেখে হিউক তার ব্যাগ থেকে কিছুটা বারুদ বের করে গলা সেই কাঁচা জখমের উপরে লেপে দেয়। এরপর একটা আগুন জ্বালিয়ে সেই বারুদে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই বারুদে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং মাংসটাকে পুড়িয়ে দেয়, যাতে করে ওই ক্ষতস্থানটা সিল হয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। রক্ত পড়া থামলেও হিউক প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিন্তু বেঁচে থাকতে হলে তাকে এই যন্ত্রণা সহ্য করতেই হবে, কারণ রক্তপাত বন্ধ না হলে সে ওখানেই মারা যেত। অবশেষে সে ব্যথার চোটে জ্ঞান হারিয়ে কতক্ষণ আধমরা অবস্থায় ওখানেই পড়ে থাকে। খানিক বাদে হুঁশ ফিরে সে কোনোমতে মাটিতে গড়াগড়ি খেতে খেতে কাছের একটা অন্ধকার গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠেই হিউগের চোখ ছনাবাড়া হয়ে যায়। সে দেখতে পায় গুহার আশেপাশে কিছু আদিবাসী এসে হাজির হয়েছে। আদিবাসীরা তাকে বন্দি করার আগে হিউক প্রাণপণে ছুটে গিয়ে পাশে একটা খরস্রোত নদীর দিকে ঝাঁপ দেয়। নদীর তীব্র জলের কারণে ভাসতে ভাসতে সে অনেক দূরে অন্য একটা পাড়ে এসে পৌঁছায়। দীর্ঘ ধকল আর ক্লান্তিতে সে নদীর পাড়েই আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন হিউক একটু সামনে এগিয়ে গিয়ে হাওয়াক নামের এক আদিবাসী মানুষকে দেখতে পায়। হাওয়াক তখন বনের একটা জানোয়ার শিকার করে খাচ্ছিল। সে নিজের খাবার থেকে কিছুটা মাংস হিউগের দিকে বাড়িয়ে দেয়। কতদিন ধরে না খেয়ে থাকা ক্ষুধার্ত হিউক সেই মাংস পেয়ে পাগলের মতো খেতে শুরু করে। পরদিন সকালে হাওক হিউককে ইশারায় জিজ্ঞাসা করে, তোমার শরীরে এত ভয়ানক ক্ষত কিভাবে হলো? হিউক তখন ভাঙা গলায় তাকে সব সত্যি কথা খুলে বলে। সে জানায় কিভাবে একটা বিশাল ভাল্লুক তাকে ক্ষতবিক্ষত করেছে আর কিভাবে তার নিজের দলের লোকেরাই তাকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গেছে। হিউগের এই কষ্টের কথা শুনে হাওয়াকের মন গলে যায়। সে বলে, আমিও এক হামলায় আমার পুরো পরিবারকে হারিয়েছি, তাই তোমার আর আমার মনের বেদনা একদম এক। এরপর হাওয়াক সিদ্ধান্ত নেয় যে সে হিউককে এই অবস্থায় একা ফেলে চলে যাবে না, বরং যে কোনো মূল্যে তাকে সুস্থ করে এই জঙ্গল থেকে নিরাপদে বের করে নিয়ে যাবে। ওদিকে স্বার্থপর জন আর জিম অবশেষে দীর্ঘ পথ পার হয়ে ফোর্ট কিউবা দুর্গে এসে পৌঁছায়। ক্যাপ্টেনের সামনে যাওয়ার আগে জন জিমকে কড়া ভাষায় সাবধান করে দেয় যে ক্যাপ্টেন যদি আমাদের হিউক বা তার ছেলের ব্যাপারে কোনো প্রশ্ন করে তুমি একটা কথারও কোনো উত্তর দিবে না, যা বলার সব আমি একাই বলবো। তুমি চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে শুধু মাথা নাড়াবে। এরপর তারা দুজন ক্যাপ্টেন হেনরির ঘরে গিয়ে দেখা করে। জন বলে, ক্যাপ্টেন হিউক মারা যাওয়ার পর আমরা নিয়ম মেনে ওনাকে খুব সুন্দর করে কবর দিয়েছিলাম, কিন্তু ফেরার পথে হঠাৎ করেই ওনার ছেলে হক কোথা থেকে যেন গায়েব হয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেও হকের কোনো সন্ধান পাইনি। সে এখন কোথায় আছে আমরা কেউ জানি না। এই খবরটা শুনে ক্যাপ্টেন প্রচণ্ড আপসেট হয়ে যায়। এরপর চুক্তি অনুযায়ী ক্যাপ্টেন হেনরি জনের হাতে তার পাওনা $100 পুরস্কার তুলে দেয়। কিন্তু জিম নিজের মনের অপরাধ সহ্য করতে পারছিল না। সে ক্যাপ্টেনের দেওয়া তার ভাগের টাকাটা না নিয়েই ঘর থেকে হনহন করে বেরিয়ে যায়। ওদিকে বনের মধ্যে হাওয়াক হিউকে নিজের ঘোড়ার পেছনে জলদি করে ফোর্টের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই হঠাৎ করেই এক ভয়ঙ্কর বরফ তুফান নেমে আসে। কনকনে ঠান্ডা আর ঝড়ের দাপটে হিউক আবারও বেহুশ হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে হাওয়াক জলদি করে এক জায়গায় ঘোড়া থামায় এবং বনের কিছু শুকনো ডালপালা আর কাঠ জড়ো করে ছোট্ট একটা ঘরের মতো আস্তানা বানিয়ে ফেলে, যাতে হিউক এই মারাত্মক বরফ ঝড় থেকে রক্ষা পায়। সেই অবস্থায় আদমরা হিউক অবচেতন মনে তার অতীতের সুন্দর দিনগুলো কল্পনা করতে শুরু করে। আর তখনই হাওয়াক সেখানে চলে আসে এবং হিউগের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে আবারও নতুন করে তার চিকিৎসা শুরু করে। ওদিকে অবচেতন মনের ঘরে হিউক কল্পনায় দেখতে পাচ্ছিল তার পুরো পরিবার যেন তার চোখের সামনে মৃত অবস্থায় পড়ে আছে। এই ভয়ানক দৃশ্যগুলো দেখে ঘুমের মধ্যে সে প্রচণ্ড ভয় চমকে ওঠে। পরদিন সকালে যখন হিউগের চোখ খোলে সে চারপাশে তাকিয়ে দেখতে পায় আশেপাশে কোথাও হাওয়াক নেই। সে অবাক হয়ে কুঁড়েঘরের বাইরে এসে হাওয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাচ্ছিল না। একটু সামনে এগিয়ে যেতে হিউগের বুকটা কেঁপে ওঠে। সে দেখে একটু দূরে হাওয়াকের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। হাওয়াকের এই দশা দেখে পুরোপুরি থ হয়ে যায়। সে বুঝতে পারে বিপদ খুব কাছেই আছে।
তাই সে অত্যন্ত সতর্ক হয়ে চারপাশের জঙ্গল পরীক্ষা করতে শুরু করে। একটু এগোতেই সে ফরাসি শিকারীদের একটি দলকে দেখতে পায় এবং বুঝতে পারে এই পিশাচরাই আসলে হাওয়াকে নির্মমভাবে খুন করেছে। শুধু তাই নয়, হিউগ খেয়াল করে এই ফরাসি দলটাই সেই মেয়েটিকে অপহরণ করেছে। সবকিছু দেখে হিউগ আর এক মুহূর্ত দেরি না করে পোকার কাছে পৌঁছে যায়। সে দেখতে পায় ফরাসি দলের লিডার মেয়েটার সঙ্গে জোর করার চেষ্টা করছে। হিউগ আচমকা এসে হামলা চালিয়ে মেয়েটাকে ওদের হাত থেকে রক্ষা করে এবং তাকে মুক্ত করে দিয়ে ওখান থেকে জলদি পালিয়ে যেতে বলে। ঠিক তখনই ওই আদিবাসী গোষ্ঠীটাও তাদের আস্তানায় এসে হাজির হয় এবং ফরাসিদের উপরে জোরালো আক্রমণ শুরু করে। চারদিকে এই তুমুল মারপিট আর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে হিউগ দ্রুত হাওয়াকের ঘোড়াটার উপর চেপে ওখান থেকে পালিয়ে যায়। তবে এই তাড়াহুড়া করে পালানোর চক্করে হিউগের নিজের একটা জলের বোতল দুর্ঘটনাবশত ওখানেই পড়ে যায়। প্রাণপণে ঘোড়া ছুটিয়ে অনেকটা পথ যাওয়ার পর যখন রাত নেমে আসে তখন হিউগ ওই বনের এক নিরাপদ কোণায় রাত পার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরদিন সকাল হতে সেই আদিবাসী দলটা হিউগের পায়ের ছাপ লক্ষ্য করে সেখানে পৌঁছে যায় এবং তার উপরে আচমকা তীর ধনুক দিয়ে হামলা শুরু করে দেয়। আদিবাসীদের হাত থেকে নিজেকে বাঁচাতে হিউগ জলদি ঘোড়া নিয়ে আবারও অন্ধের মতো দৌড়াতে শুরু করে। কিন্তু কুয়াশা আর বরফে পথ দেখতে না পেয়ে দৌড়াতে দৌড়াতে সে ঘোড়াসহ সোজা একটা উঁচু পাহাড়ের খাদ থেকে নিচে পড়ে যায়। ওপর থেকে পড়ার পর ঘোড়াটা ওখানে ছটফট করে মারা যায়। কিন্তু হিউগের ভাগ্য ভালো ছিল, সে সরাসরি মাটিতে না পড়ে খাদের পাশে থাকা বড় পাইন গাছের উপরে আশ্রে পড়ে। সে কোনো মতে বেঁচে যায় আর তার মৃত্যু হয় না। এই যাত্রায় সে কোনো মতে বেঁচে যায়। তবে গাছ থেকে মাটিতে নেমে সে বুঝতে পারে চারপাশের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে এবং কনকনে ঠান্ডা হুহু করে বেড়েই চলছে। এই হাড় কাঁপানোর ঠান্ডায় খোলা আকাশের নিচে থাকলে কিছুক্ষণের মধ্যেই জমে মারা যাবে। তাই সে তার ধারালো ছুরিটা দিয়ে মৃত ঘোড়াটার পেটটা কেটে তার ভেতরের সব নাড়িভুড়ি টেনে বাইরে বের করে দেয়। এরপর সে নিজেকে বাঁচানোর জন্য ওই ঘোড়ার পেটের ভেতর উষ্ণ খোলসের মধ্যে লুকিয়ে পড়ে এবং এভাবেই সে পুরো রাতটা পার করে দেয়। পরের দিন সকালে হিউগ সেখান থেকে বেরিয়ে আসে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে আবারও হাঁটতে শুরু করে। ওদিকে ফোর্ট কিউবা দুর্গে একটা বড়সড় ঘটনা ঘটে যায়। ফরাসি শিকারীদের সেই দলটা একজন ফোর্টে আসে নিজেদের কিছু জিনিস বিক্রি করতে। কিন্তু ক্যাপ্টেন হেনরি যখন তার মালামাল দেখছিল তখন হঠাৎ করে জিম সেখানে হিউগের সেই হারিয়ে যাওয়া জলের বোতলটা দেখতে পায়। ক্যাপ্টেন হেনরি তখন বুঝতে পারে যে হিউগ হয়তো এখনও বেঁচে আছে। সে জলদি একটা টিম নিয়ে বনের দিকে রওনা হয় হিউগকে খুঁজতে। ক্যাপ্টেন হেনরি বনের ভেতরে খুঁজতে খুঁজতে অবশেষে হিউগ গ্লাভসকে পেয়ে যায়। হিউগকে অক্ষত অবস্থায় দেখে ক্যাপ্টেন অবাক হয়ে যায়। হিউগ ক্যাপ্টেনকে আসল সত্যিটা জানায় যে জন তার ছেলেকে খুন করেছে এবং তাকে জ্যান্ত কবর দিয়েছে। ক্যাপ্টেন হেনরি আর হিউগ এক মুহূর্ত দেরি না করে জনের খোঁজে বরফে ঢাকা পাহাড়ে রওনা দেয়। দীর্ঘক্ষণ খোঁজার পর এক জায়গায় জনের পায়ের ছাপ দেখতে পায়। কিন্তু জন খুব চতুর ছিল, সে ঝোপের আড়ালে ওত পেতে লুকিয়েছিল। ক্যাপ্টেন হেনরি যখন জনের কাছাকাছি পৌঁছায় তখন জন আচমকা গুলি চালিয়ে ক্যাপ্টেন হেনরিকে ওখানে মেরে ফেলে। গুলির শব্দ শুনে হিউগ সতর্ক হয়ে যায়। সে ক্যাপ্টেনের মৃতদেহ ঘোড়ার উপরে এমনভাবে বসিয়ে দেয় যেন মনে হয় ক্যাপ্টেন এখনও বেঁচে আছে। জন দূর থেকে সেটা দেখে ভাবে হিউগ হয়তো ক্যাপ্টেনের পেছনে লুকিয়ে আসছে, তাই সে হিউগকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু আসলে ওটা ছিল হিউগের পাতা একটা ফাঁদ। জন যখন নিজের বন্দুক রিলোড করছিল ঠিক তখনই হিউগ পেছন থেকে এসে জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুই চরম শত্রুর মধ্যে এক ভয়ঙ্কর হাতাহাতি। বরফের উপর গড়াগড়ি খেতে খেতে তারা একে অপরকে ছুরি আর কুড়াল দিয়ে আঘাত করতে শুরু করে। হিউগ তার সমস্ত ক্ষোভ আর ছেলের মৃত্যুর প্রতিশোধের আগুন ঢেলে জনকে আচ্ছামতো পেটায় এবং এক পর্যায়ে জনকে মারাত্মকভাবে জখম করে নদীর পাড়ে চেপে ধরে। মরার আগে জন হাসতে হাসতে হিউগকে উস্কানি দিয়ে বলে, তুমি আমাকে মেরে ফেললেও কি তোমার ছেলে ফিরে আসবে? তুমি কখনোই শান্তি পাবে না। জনের এই কথা শুনে হিউগ হঠাৎ করে থমকে যায়। সে নদীর উপরে দেখতে পায় সেই আরিকার আদিবাসী গোষ্ঠীকে, যারা তাদের রাজকুমারী পোকাকে ফিরে পেয়ে ওখান দিয়ে যাচ্ছিল। হিউগের মনে পড়ে যায় তার বন্ধুর বলা সেই কথাটি, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব মানুষের নয়, ঈশ্বরের। হিউগ জনকে নিজে না মেরে তাকে আধমরা অবস্থায় নদীর স্রোতের পানিতে ভাসিয়ে দেয় এবং আদিবাসীদের দিকে ঠেলে দেয়। আদিবাসীরা তাকে জল থেকে টেনে তোলে এবং তার চোখের সামনেই জনকে চিরতরে শেষ করে দেয়। আদিবাসীরা হিউগের কোনো ক্ষতি না করে ওখান থেকে চলে যায়, কারণ হিউগ তাদের রাজকুমারী পোকাকে ফরাসির হাত থেকে বাঁচিয়েছিল। সবশেষে হিউগ বরফে ঢাকা পাহাড়ের বুকে একা দাঁড়িয়ে পড়ে। তার প্রতিশোধ যেন শেষ হয়েছে, কিন্তু তার বুকটা এক গভীর শূন্যতায় ডুবে গেছে। সে সামনের দিকে তাকিয়ে তার মৃত বউয়ের স্মৃতি কল্পনা করতে শুরু করে। আর এভাবেই এই অসাধারণ গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই অস্কার পাওয়া মুভিটি কেমন লেগেছে? এই গল্পকে তুমি 10-এর মধ্যে কত দিতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।